ভুতুরে ভোটার বা ভেজাল ভোটার বা ভুয়ো ভোটার, অনলাইনে ভোটার যে তালিকা, সেই তালিকা নিয়েই সংশয়। জাতীয় রাজনীতিতে এই অভিযোগ উঠেছে সম্প্রতি, আর তারপর এবার এই ভুতুরে ভোটার বা ভেজাল ভোটারের অভিযোগ নিয়ে এবার সরগরম এ রাজ্য। কদিন আগে অভিযোগটা করেছিলেন রাহুল গান্ধী। তিনি মহারাষ্ট্রের ভোটার তালিকার প্রসঙ্গ তুলে তিনি এই ভুয়ো ভোটারের কথাটা তুলে ধরেছিলেন। আর তারপর গতকাল আমরা দেখেছিলাম সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লির প্রসঙ্গও তুলেছেন। তার বক্তব্য, অনলাইনে ভোটার তালিকায় যখন নাম উঠছে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে না, আর এখানেই বড়সড় একটা গলদ লুকিয়ে রয়েছে। সরাসরি নিশানা করেছেন বিজেপি, কেন্দ্রীয় শাসক দল এবং নির্বাচন কমিশনকেও। আর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর একই রকম কথা উঠে এসেছে আজ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। কিভাবে রাতারাতি ভোটার লিস্টে 4 লক্ষ ভোটার যোগ হয়ে গেল দিল্লিতে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই অনলাইন ভোটারের ভুয়ো তালিকা বা ভেজাল তালিকার অভিযোগ, তা নিয়ে কি সরগরম হচ্ছে রাজ্য? আমরা এই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল সমর্থক তীর্থরাজ বর্ধন। তীর্থরাজ, যে অভিযোগটা শাসক দলের তরফ থেকে করা হচ্ছে, সেখানে ঠিক কি বলা হচ্ছে, কি বাস্তবতা? মহারাষ্ট্র এবং দিল্লির উদাহরণ তুলে ধরা হচ্ছে, ঠিক কি অভিযোগ? দেখুন, আমি যেটা দিয়ে শুরু করব বলা, সেটা হলো যে বিশ্বায়নের পরবর্তী সময়ে আমরা এখন বাস করছি। ই গভর্নেন্স বা ডিজিটালি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সরকারের তরফ থেকে এটা একটা বড় ভূমিকা পালন করে এসেছে এবং সমস্ত উন্নত দেশেই এই সুবিধা চালু আছে। এখন কথা হচ্ছে, এই যে সরকারের কাছে তথ্য থাকছে কিছু কিছু সাংবিধানিক সংস্থাগুলোর, যেমন ইলেকশন কমিশন, যেমন পাবলিক সার্ভিস কমিশন, যেমন আধার, যেমন ভোটার কার্ড, এই তথ্যগুলো ম্যানিপুলেট যে করা হবে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেই আশ্বাস কিন্তু মানুষের কাছে থাকা উচিত, কারণ এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, এটা আমাদের দাবি। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে 2014 পরবর্তী সালে যখনই কোনো বিরোধী রাজনৈতিক দলকে ভোটের ময়দানে যেতে হয়েছে, তাদেরকে এই সুরক্ষা বা প্রোটেকশন নিয়েই যেতে হয়েছে যে ভোটে গেলেই এই যে কেন্দ্রীয় সরকার বিজেপির, যারা গণতন্ত্র মানে না, যারা সংবিধান মানে না, তারা নিশ্চিতভাবে এই সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোর বৈরিকীকরণের মাধ্যমে বিরোধীদের ওপর অত্যাচার করবে। বিজেপির এ রাজ্যেও একটা খুব সুনির্দিষ্ট মেকানিজম আছে, যেটার মাধ্যমে তারা ভোটে লড়ার চেষ্টা করে। কেন না, যে কটা নির্বাচনের আগে হয়েছে সব কটা নির্বাচনে মানুষ গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে যে গেরুয়া পতাকার ওই বিজেপিকে বাংলার মানুষ কোনোদিন মেনে নেয়নি, নেবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে যে সুরক্ষা দিয়ে আসছে এতদিন ধরে, সেই সুরক্ষাই তারা গ্রহণ করবে। এখন বিজেপির এই মেকানিজমটা কি? ভোট আসার কিছুদিন আগে থেকেই ইডি সিবিআই কে দিয়ে রেড করানো হবে, এবং তারপর যখন ভোট ঘোষণার মুহূর্ত আসবে সেই সময় ইলেকশন কমিশনকে ব্যবহার করে, আপনারা দেখেছেন 2021-এর বিধানসভা নির্বাচনে ওই গরমের মধ্যে কতগুলো ফেজে নির্বাচন করা হচ্ছে। আর কি আনা হবে? খুব বলতে দুর্ভাগ্যজনক, যারা আমাদের দেশের মানুষকে সুরক্ষা দেন, যে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে জঘন্যভাবে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি আছে, নেতারা আছে, তাদের উপর অত্যাচার করা হবে, এমনকি ভোটারদের ম্যানিপুলেট পর্যন্ত করা। কিন্তু একটা নতুন খেলা যেটা বিজেপি শুরু করেছিল, কিন্তু ভেবেছিল যে কেউ ধরতে পারবে না, খুব নিশ্চুপে তারা এই কারসাজিটা করে অগণতান্ত্রিক ভাবে রাজ্যে রাজ্যে যেখানে তারা ক্ষমতায় নেই সেখানে ক্ষমতা পাবে, সেটা হলো এই ভুতুরে ভোটার তালিকা। কালকে নেত্রী বলেছেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, এবং ইতিমধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে একটি বিস্তারিত মিটিং ডাকা হবে এবং নির্বাচন দপ্তরে গিয়ে এটা নিয়ে অভিযোগ জানানো হবে। এখন চট্টোপাধ্যায় জানিয়েছেন নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তারা। একদম। এখন তীর্থরাজের বক্তব্যের প্রতিক্রিয়া আমি একটু প্রীতমের কাছ থেকে চাইবো, আপনাদের জানাবো। বিজেপির তরফে প্রীতম দত্ত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। প্রীতম, কি বলবে? ফ্লোটিং ভোটার, বাইরে থেকে ভোটার নিয়ে আসা, আমাদের নতুন কৌশল বলা। হ্যাঁ, বুঝেছি, সব শুনে নিয়েছি। দুর্ভাগ্য আমাদের যে আমাদের, দেখুন, কেউ জানে না সেটা হতেই পারে, মুখ্যমন্ত্রী সবচেয়ে জানবেন তেমন কোনো ব্যাপার নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে সব রকম পদ্ধতি আছে যে উনি নিজের একটু জ্ঞান বর্ধন করবেন। আর এই তোলামূলের ছাত্রদের তো আমি কি বলবো, বাজে লাগে যে আমাদের আপনার নেক্সট জেনারেশন এরকম অশিক্ষিত তৈরি হচ্ছে, আসলে ওরা জানেই না। ধরুন আজকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কারা? সেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তো সেখানে ডিএম,
আমাদের যারা যে নতুন ভোটারের জন্য যারা বিএলও আসে, হু আর দে? তারা অল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। এই যে কথাটা বলছে তারা আসলে কিছু জানে না, এটা বলতে হয়, বলে দিচ্ছে যা হবে। আমরা বলে এসেছি ভুয়ো ভোটার এনেছে। মমতা ব্যানার্জি একটা সময় গিয়ে মনে আছে তোমাদের সবাইকে, যে সাংসদে গিয়ে বলতো বাংলাদেশে ভুয়ো ভোটার এনে করছে। তার কারণে পুরোটা ভোটার নথিভুক্ত করা এবং নতুন ভোটারদের তোমার নাম নথিভুক্ত করা, তাদের কে যে যুক্ত থাকে যে অফিসারগুলো অল আর স্টেট গভর্নমেন্ট অফিসার, এবং যারা আইএএস আইপিএস হয় তাদের সামান্য কিছু আপনার ডিপার্টমেন্ট অফ পার্সোনাল। আসলে এরা অভিযোগটা করছে তার কারণ হচ্ছে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানুষকে অশিক্ষিতর মতো অশিক্ষার মতো একটা কথা বলার চেষ্টা করছে। আমি তো বলে দিলাম যে আমি তো চ্যালেঞ্জ করে বলছি যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আর হু, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এর মধ্যে কোনো তফাৎ নেই। যে কেউ একটা মোবাইল ফোন দেখে নিতে পারে, সবাই জানে। বিএলও হু আর দে? তোমার বাড়িতে নতুন ভোটারের নাম তুলতে কে আসে? সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আসে। আসলে মুশকিলটা হচ্ছে অশিক্ষিতের মতো কথাবার্তা এরা বলে। এই যে একটু আগে আমার ছোট ভাই বললো না যে কি সব নাকি তত্ত্বপত্রে বাড়িতে যারা আসছেন সেইটা নিয়ে খুব একটা সংশয় প্রকাশ করা হচ্ছে না, সংশয় উঠছে এই অনলাইন ভোটার তালিকা নিয়ে, যারা অনলাইন, তুমি জানো না এখানে এই ফিজিক্যাল ভেরিফিকেশনের একটা জানো না, আমাদের জানো না পদ্ধতিটা জানো। তুমি কখনো যখনই একটা জায়গা কোনো অ্যাসেম্বলি ভাই যারা শুনি না, শুনো না, বলি আরে শুনো না, শুনো না, আরে শুনো না, এটা শিক্ষা যে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের মানুষকে অশিক্ষিত মনে করে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত মনে করে। ছাত্র ভর্তির ছাত্র নেতা তুমি মনে হয়। এবার আমি যেটা বলছি, তুমি সিস্টেমটা কি? আমার ধরো আজকে আমি কোনো অ্যাসেম্বলির ভোটার হবো, আমি অনলাইনে ফিল আপ করবো। সেই ফর্মটা যদি দেখো, প্রত্যেকটা ফর্মে একটা করে পদ্ধতি লেখা আছে। তুমি তোমার আধার কার্ড, ভোটার কার্ড সব দিলে সেটা চলে যাবে কোথায়? প্রত্যেকটা তোমার অ্যাসেম্বলিতে একটা করে আরও থাকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসের কোনো একটা অফিস আছে। সেটা কার অফিস? মমতা ব্যানার্জির গভর্নমেন্টের অফিস, মানে যেহেতু মমতা ব্যানার্জি এখন মুখ্যমন্ত্রী, তো সেখানটা একটা করে অফিসার থাকবে যেটা অল আর স্টেট গভর্নমেন্ট রিক্রুটেড অফিসার। তারা চেক করে যে অফিসার ঠিক বলছে কিনা, কারোর নামটা বাদ দিচ্ছে কিনা। দে আর অল আপনার ডিস্ট্রিক্ট লেভেলের সুতরাং ফিজিক্যাল না, যা তুমি অনলাইন করো, ফিজিক্যাল করো, আলটিমেটলি ভেরিফিকেশন প্রসেসটা এরকম মাধ্যমেই হবে। তার কারণ হচ্ছে এই অশিক্ষিতের অভিযোগটা তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হয়নি। আমরা রাহুল গান্ধীর কাছেও একই রকম বক্তব্য শুনছিলাম। রাহুল গান্ধী মহারাষ্ট্রের উদাহরণ সংবিধান মানে না, এই মানে না, এই যে সংবিধানে এই কথাগুলো আজকে তো ভারতীয় জনতা পার্টি করেনি, এটা তো লাস্ট 70 বছর ধরে চলে আসছে এই সিস্টেমটা। আসলে এরা কখন সংবিধান নিয়ে ছবি তুলবে আর কখন সংবিধানের যে পীঠস্থান আমাদের রাজ্যে অ্যাসেম্বলিতে গিয়ে চুরমাচুর করে দেবে, এদের থেকে শিখবো না। আসলে মুশকিলটা হচ্ছে এদেরকে একটু, আমার মনে হয় ভালো তীর্থরাজ একটু পড়াশোনা করে, তুই একটু জাস্ট গুগল করে না পড়তে পারে, সামনে বই টই না থাকলে দেখে নিক না। আসলে দেখে এরা তর্ক করুক আমাদের সাথে। আসলে মানুষকে বারবার ভুল বুঝিয়ে, যেরকম ভুল বুঝিয়েছিল নেড়া বেলতলা অলরেডি দুবার চলে গেছে, এবার স্পষ্ট তীর্থরাজ প্রীতমের বক্তব্য হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, গভর্নমেন্টের অফিসাররা থাকেন অধিকাংশ। তাহলে এক তো প্রথমেই আমি বলছি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের মানুষকে অশিক্ষিত মনে করে বলেই কিন্তু বিজেপির মানুষ এদেরকে, বাংলার মানুষ এদেরকে বর্জন করেছে। 1 2 নম্বর কথা হলো, প্রীতম বাবু অত্যন্ত সুনির্দিষ্টভাবে রাজ্য সরকারি কর্মচারীদের তৃণমূল এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিজেপি দাগিয়ে দিলেন। এই জিনিসটা, এই যে তারা সংবিধান মানে না, এই যে সরকারি অফিসের মধ্যেও তারা দলাদলি করে, এটাই তার প্রতীক। এখন কথাটা হচ্ছে যদি রাজ্য সরকার করে বা কেন্দ্রীয় সরকার করে, আমরা যেটা নিয়ে সরব হচ্ছি দিস ইজ আ লার্জার মেকানিজম। আরে বাবা, ভোটার লিস্টে তালিকা তোলা হচ্ছে, ডিএম করুক আর বিএলআরই করুক, হোয়াট ইজ দ্য ডিপার্টমেন্ট? শেষ করতে দাও, শেষ করতে দাও। একটা বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে প্রত্যেক রাজনৈতিক দল থেকে তোমার জানা উচিত। তোমরা সমগ্র বড় পার্টি এই পশ্চিমবঙ্গে, তোমাদের বিএলআর কি করছিল? ওই যেটা মমতা ব্যানার্জি চারিদিকে পঞ্চায়েতে একটা করে দোকান করছে, সেটাকে শুরু করেছিল। আমি জানতে চাইছি যে এটা ডিএম হোক আর যে অফিসারই হোক বা যে রাজনৈতিক দলই হোক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে লার্জার ম্যানিপুলেশন, বিজেপি এইসব সাহায্যহীন হয়ে গেছে ভোটের আগে। তাই এই সমস্ত যে বলছেন না গুলিয়ে দিতে চাইছেন, গুলিয়ে আমরা দিতে চাইছি না,
এই বিজেপি যে গুলিয়ে দিতে চাইছে সেটা থেকে বাঁচানোর জন্যই বাংলার মানুষকে দিল্লিতে যা হয়েছে সেটা পশ্চিমবঙ্গে হারগিজ হতে দেবে না। মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কে বঙ্গোপসাগরে ডেমোক্রেটিক ওয়েতে আমরা বিসর্জন করাবো। বিসর্জন হয়ে গেছে, মানুষ বিসর্জনের গল্প করে করে আপনারা নিজেরা বিসর্জন হয়ে গেছে। বাংলায় এই এক গল্প বলে বলে আপনারা নিজেরা বিসর্জন হয়ে গেছেন। চলবে না, তোমাদের মিথ্যাচার চলবে না। তোমার মমতা ব্যানার্জি বলেছিল কত লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে, কত বাজেট একদম অন্তঃশ্বাস শূন্য বাজেট মানুষ দেখতে পাচ্ছে। না বেশ, আমরা বাজেট নিয়ে আলোচনা করছি না বাজেট নিয়ে আমরা আলোচনা করছি না। আমি তীর্থরাজ তোমার কাছেও আসবো। আমি একটুখানি যে কথাটা প্রীতম বলছিল, তীর্থরাজ প্লিজ আমি একটু বলে দিই, যে কথাটা প্রীতম বলছিল যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাহলে কি করে সম্ভব? এটা আসলে শুভেন্দু অধিকারী তিনি ঠিক এই কথাটাই বলেছেন, রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা তিনি বলছেন আসবো শুভেন্দু অধিকারী বক্তব্যটা একটু শোনাবো, তারপর আমি আবার আসবো আলোচনায়। না, সম্ভবত শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা শোভনদেব চট্টোপাধ্যায় কি জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেছেন। একবার শোনাই শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন তৃণমূলের তরফে। ফিজিক্যাল ভেরিফিকেশন, আমাদের লোক যাবে, তার ভেরিফিকেশন করবে সত্যিকার তারা আছে কিনা। বিহার থেকে 500 লোক নিয়ে এসে তাদের দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হলো কিনা, বা ইউপি থেকে লোক এনে ভোটার লিস্টের নামে ভোট ইনক্লুড করে দেওয়া হলো কিনা, বা অন্য কোনো দলের থেকেও নিয়ে এসে করে দেওয়া হলো কিনা, এটা আমরা নিশ্চিতভাবে রুখে দেওয়ার চেষ্টা করব। সিএম আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। আচ্ছা, এবার আপনাদের একটু সুনির্দিষ্টভাবে শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। তিনি আজ দিল্লির ভোটের প্রসঙ্গ তুলে ধরেছেন, শোনাবো। দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় গত 2024 লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভার দিল্লি নির্বাচন, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই যে 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে নিউ দিল্লি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বিধানসভায়। আপনি যদি দেখেন যে 2020 নিরিখে প্রায় 20,000 ভোটার কমে গেছে, ভোটার লিস্টে 20,000 ভোটার কমে গেছে। আবার কিছু কিছু জায়গায় 30,000 ভোটার বেড়ে গেছে একটা বিধানসভায়। এরকম দিল্লিতে যে 70টা বিধানসভা রয়েছে সব মিলিয়ে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে, এবং সেটা 7-8 মাসের ব্যবধানে। এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। আমি একদম সরাসরি প্রীতমের কাছে যাব, কি বলবে প্রীতম? না দেখুন, আইআইপিএম থেকে পাশ করা যার কোনো ইউনিভার্সিটি নেই, যার কোনো কলেজই নেই, যার কোনো মান্যতা নেই, অ্যাফিলিয়েটেড হওয়া, সে এমবিএ সব সময় ব্যক্তিগত আক্রমণ করো না প্রীতম। ব্যক্তিগত আক্রমণ করে যেটা হয়, না না তুমি একদম শোনো, যে বক্তব্য প্রীতম একদম স্পষ্ট আমি তোমায় বলি, প্রীতম অনুষ্ঠানটা তুমি একটু বোঝার চেষ্টা করো। যে বক্তব্যকে তুমি কাউন্টার করবে ডেফিনেটলি করো। যিনি এই বক্তব্য পেশ করেছেন তার ব্যাকগ্রাউন্ড নিয়ে তো আমাদের আলোচনার বিষয় নয়। আপনার কলেজে কোনো মান্যতা নেই, এফিলিয়েটেড নেই, সেখান থেকে যে নিজেকে এটা তো স্বাভাবিক। তুমি আমার তো ফর্মের মধ্যে তুমি একটা একটা করে পুট করো, যেভাবে নতুন ভোটার তালিকা করতে হয়। তোমার ভোটার কার্ড, আধার কার্ড, যেগুলো তোমার রেসিডেন্স প্রুফ, সেই রেসিডেন্স প্রুফও দিতে হবে এবং ফটো আইডি প্রুফও দিতে হবে। তো সেই ফটো আইডি প্রুফে তোমার আজকে ইলেকট্রাল যে কার্ড আসবে সেটা তোমার ফটো দিয়ে আসবে উইথ তোমার অ্যাড্রেস প্রুফ। সেটা করার দায়িত্ব কার? সেটা করার দায়িত্ব হচ্ছে যে তোমার ডিইও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ডিএম, এবং এই নতুন ভোটার রেজিস্টার করবে কে? হু ইজ দ্য অফিসার? বিএলও, বুথ লেভেল অফিসার। হু আর দে? বিভিন্ন রকম সরকারি কর্মচারী, টিচার হতে পারে, অঙ্গনওয়াড়ির লোক হতে পারে, সব হতে পারে। এগুলো গুলিয়ে ফেলার চেষ্টা করছে। আজকে দেখুন সারাক্ষণ তো ইলেকশন কমিশনে কি বলে থাকে, ভোটার জাগ্রত হো, ভোটার জাগ্রত হো, ভোটার জাগ্রত হয়। এই যে তোমার এত ভোটার থাকা সত্ত্বেও কেন 70% ভোট পড়ে, কেন 80% ভোট পড়ে, কেন আমরা গর্ববোধ করি যে আজকে বাংলায় প্রচুর লোক ভোট দেয়, কেন 100% ভোট হয় না? তার মানে হচ্ছে তোমার দেখো আজকে 100% ভোট তো জনসংখ্যা হতে পারে না। একটা ভোটার হয়, সে ভোটার তালিকা আমরা সবসময় বলি সবাই নিজের ভোটটা
হয়ে যাচ্ছে। ভোটার জাগ্রত হচ্ছে। হ্যাঁ, আজকে প্রীতমের নরেন্দ্র বক্তব্য মোদীর হচ্ছে যে এই আসলে এই নতুন অভিযোগের ভারতে কোনো ভিত্তি সেটাও নেই। গাল হচ্ছে, সেটাও ওদের গাল আমি দেওয়া বুঝে হচ্ছে। গেছি প্রীতম, আসলে এই অভিযোগের কোনো ভিত্তি নেই, সবটাই কোনো ভিত্তি গুলিয়ে নেই। দেওয়া ওই হচ্ছে। জর্জিয়া সত্যি কি তাই? ইউনিভার্সিটির ডক্টররা আমি একদম আর সুনির্দিষ্টভাবে IIM আমি দিয়ে তীর্থরাজের যা তাই বক্তব্য হচ্ছে। জানতে চাইবো। একটা বিরতির পর ফিরে আসছি, ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফ্লোটিং ভোটার, ভুয়ো ভোটার, ভেজাল ভোটার ঢুকিয়ে কি এ রাজ্যের ভোটকেও প্রভাবিত করার একটা চেষ্টা করা হবে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে? এরকম একটা অভিযোগ কিন্তু উঠে আসছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে বিজেপির তরফে এই ধরনের পরিকল্পনা রয়েছে। একেবারে সরাসরি তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন, শোভনদেব চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন। যদিও বিজেপির বক্তব্য যে একেবারেই মানে এই যুক্তি বা এই অভিযোগের কোনো ভিত্তি নেই, সবটাই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি এখানে তীর্থরাজের বক্তব্য একটু জানতে যাব। তীর্থরাজ, প্রীতম স্পষ্টভাবে বলছে যে এই অভিযোগ একেবারেই কোনোভাবেই সত্যি নয়, তার কারণ গোটা বিষয়টাই যারা হ্যান্ডেল করেন তারা সব রাজ্য স্তরের অফিসার। এখন মুখ্যমন্ত্রী কালকে আশ্বাস দিয়েছেন যে তার কাছে নির্দিষ্ট তথ্য আছে এবং তিনি এটা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। কাজেই সেখানে কি অভিযোগ আছে এবং সেগুলো সত্য কি সত্য না, সেগুলো আমি আশা করি পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রী ভোটের আগে সতর্কভাবে পদক্ষেপ নেবে, যাতে কোনো প্রকারেই অগণতান্ত্রিক ভাবে কোনো ভোট না হয়। সেখানে আমি তো বিজেপির মতো দাগিয়ে দেব না যে কে রাজ্য সরকার মমতা ব্যানার্জি, কার কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর। আমি বলবো রাজ্য সরকারি কোনো কর্মচারীও যদি এই ভুয়ো ভোটার তালিকার মধ্যে অংশগ্রহণ করে থাকেন, তার বিরুদ্ধে কড়া থেকে কড়া পদক্ষেপ নিয়ে তাকে বহিষ্কার করা উচিত এবং সমস্ত রকম পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া উচিত। কারণ মাথায় রাখতে হবে, বিধানসভা লোকসভা নির্বাচন এগুলো আমাদের দেশের ভিত্তি, এগুলো আমাদের দেশের স্তম্ভ। আমি 3টে উদাহরণ আপনাকে দেব। মহারাষ্ট্রে যখন নির্বাচন হলো, সেখানে মোট প্রাপ্তবয়স্ক ভোটারদের সংখ্যা ছিল 9,54,00,000। ভোট দিলেন কত? 9,70,00,000। এবার আসি আমি দিল্লি ইলেকশন, আমি সব তথ্যে যাচ্ছি না, আমি নির্দিষ্ট একটা তথ্য দিচ্ছি। ভোটের রেজাল্ট আউটের আগের দিন অরবিন্দ কেজরিওয়াল টুইটারে পোস্ট করলেন 17C যে তথ্যগুলি 17C এর আন্ডারে থাকে সেগুলো নির্বাচন কমিশন তখনও প্রকাশ করে। আমি আরেকটু পিছনে চলে যাই, ঝাড়খণ্ড ইলেকশন। ঠিক ফার্স্ট ফেজ ইলেকশন শুরু হওয়ার আগেই ইডি সিবিআই এসে রেড করা শুরু করলো। কোথায়? বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডে। কি বলা শুরু করলো? বাংলাদেশি ভোটার ইনফিলট্রেট করেছে, ভোট ম্যানিপুলেট হবে, এবার মানুষকে গুলিয়ে দেবে। এই যে একটা গোটা মেকানিজম বিজেপির আছে, যেটা আমি প্রথমেই বললাম যে যেখানে যেখানে আমি গণতান্ত্রিক ভাবে পারবো না, সেখানে সেখানে যেহেতু আমার কাছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাগুলো আছে, ইলেকশন কমিশন আছে, ইডি আছে, সিবিআই আছে, আমি এগুলোকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করি। কিছুদিন আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ইভিএম এর কাজ হয়ে যাওয়ার পরে আপনাদের ম্যানুয়াল কি, আপনারা কি করেন ওটা নিয়ে কোনো তথ্য দিতে পারেনি, বলেছে তথ্য পরে দেব। তখন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোন রকম তথ্য আপনারা মুছবেন না, সেই তথ্য রেখে দেওয়া হবে এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়াররা সেগুলোকে নিয়ে আলোচনা করবেন। এই জায়গাতে একটু জানতে চাই, তৃণমূলের অভিযোগ তো শুধু নয়, রাহুল গান্ধী অভিযোগ করেছেন তা নয়, সঞ্জয় রাউত, উদ্ধব শিবিরের শিবসেনা, তার বক্তব্য যে একই ফ্লোটিং ভোটার মহারাষ্ট্রে ভোট দিয়েছেন, তারপর দিল্লিতে তারাই আবার গিয়ে ভোট দিচ্ছেন, আবার তারাই চলে যাবেন বিহারে, তারা চলে যাবেন ইউপিতে। হচ্ছে প্রশ্ন শেষ, অভিযোগ এটাই। হ্যাঁ ঠিক আছে, দেখুন কারা বলছে, যারা এসি ঘরে থেকে রাজনীতি করে, যারা জীবনে গিয়ে হয়তো বুথে বসেনি। একটু আগে বলো না যে ফর্ম নাম্বারটা, তুমি জানো ওই 13C ফর্ম নাম্বারটা যখন ভোট হয়ে যায় তখন ওই ভোটারে বুথে, যেরকম আমাদের বলে যে আমরা সবসময় বুথের এজেন্ট দিতে পারি না, সেই প্রত্যেকটা পার্টির এজেন্ট থাকে। যখন একটা ভোট দেওয়া শেষ হয়ে যায় বুথে সেই এজেন্টগুলো, হ্যাঁ 17C, ওই 17C ফর্মটার মধ্যে আমি তুমি প্রত্যেকটা বিরোধী পার্টি, তখনকার পার্টি, যে কটা পার্টি থাকে, যেই কটা আপনার ক্যান্ডিডেট সেই ভোটে দাঁড়ায়, সে অ্যাসেম্বলি হোক আর লোকসভা হোক আর যেই ভোটই হোক, সেখানে তারা গিয়ে সিল করে। বিশেষ করে অ্যাসেম্বলি আর লোকসভা ভোটই বলছি, বাদবাকি লোকাল বডি ইলেকশন পশ্চিমবঙ্গ হয় না, তোমার ক্যামেরা প্রচুর ছবি আছে, যাই হোক। তো সেগুলো সিল করার পর সেগুলো যায় এবং সেগুলো যাওয়ার পর তোমার অ্যাকুমুলেট হয়। কেন ওই যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু একটা কপি প্রত্যেকটা এজেন্টের কাছে থাকে। সেই এজেন্টরা এসে আমরা গিয়ে হিসাব করি যে আমরা কটা ভোট পেতে পারি, সেই এজেন্টরা সেখানকার লোকাল ছেলে তারা জানে। তার কারণ হচ্ছে তার না, একদমই না, তার কারণ হচ্ছে অনেকবার ইলেকশন কমিশন বলেছে যে তোমাদের কেউ বলার থাকলে এই অনেকগুলো ইভিএম আছে, কি আছে না আছে প্রমাণ করো। কিন্তু কথাটা হচ্ছে ভুলেই দিচ্ছে, মানুষ জাগ্রত হয়ে ভোট দিচ্ছে, এইটা ভয় পাচ্ছে। দেখছেন না আজকে প্রায় আধা
ভারতবর্ষ গিয়ে কুম্ভে স্নান করে ফেলেছে, প্রীতম, সেখানে তার কোনো মানে জাত নেই, কোনো বিচার সেখানে নেই, আপনারা কোনো মুসলমানদের নিচু প্রীতম, সনাতনীদের ভিড় দেখে এদের ভয় পেয়ে আপনাদের আর কিছু না। প্রধানমন্ত্রী এখন এগুলো দিয়েছেন, ঘুরিয়ে 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 আজকে ঘেটে ঘ করার চেষ্টা করছে। মানুষ জাগ্রত, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ নিজের ভোটটা নিজেই দেবে। মানুষ জাগ্রত, মানুষ দেখতে পাচ্ছে কুম্ভে তার মানে কিভাবে প্রীতম, তুমি বলছো মিসম্যানেজমেন্টের জন্য মানুষ মারা বুথে গেছে। ভুয়ো ভোটার ঢোকার কোনো সম্ভাবনা নেই? তোমার দেখো, বুথে ভুয়ো ভোটার দোকানের সম্ভাবনা নেই বলবো না, লোকাল বডি ইলেকশনে তুমি যে প্রসেস বললে তাতে বুথে ভুয়ো ভোটার ঢোকার কোনো সম্ভাবনা নেই। আমি তোমাকে বলছি তোমার ভুয়ো ভোটার, তুমি মনে আছে এই কলকাতায় না, তুমি আমাকে একটা কথা বলো, সময় আমাদের খুব কম। তুমি যে প্রসেস বললে, দ্বিজেনলাল মুখোপাধ্যায় মারা গেছিলেন, যাকে মমতা পুরস্কার দিয়েছিল, তার সেও এসে নাকি ভোট দিয়ে গেছে। তো এইগুলো কখন হয়? যখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যে সাথে থাকে, যেমন লোকাল বডি ইলেকশনে, মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনে, পঞ্চায়েত ভোটে না, যেখানে পুলিশ নেই, যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেখানে স্ট্রং হয়। যেটা আমরা বারবার চেষ্টা করছি বলার, যে ওয়েব কাস্টিং যদি হয়, যেরকম এই লোকসভা ভোটে তুমি সময় আমাদের একদম শেষ। অভিযোগ একটা উঠছে, একেবারে গুরুতর অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং পাল্টা বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে এই অভিযোগের কোনো সারবত্তা নেই। আখেরে ঠিক কি হয়? সময় যত গড়াবে, 26শে বিধানসভা নির্বাচন যত সামনে এগিয়ে আসবে, তত হয়তো এই ছবিটা আরো স্পষ্ট হবে। আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন জি 24 ঘন্টায়।